ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বার এবং বিজিএস এমসিকিউ প্রিপারেশনের আজকের আলোচনায় আমরা দ্য স্পেসিফিক রিলিফ অ্যাক্ট 1887 থেকে আলোচনা করব। আজকে দুইটা সেকশন আমি আলোচনা করব, বেশি করব না। এটা খুবই খুবই ইম্পর্টেন্ট, সেকশন 8 এবং সেকশন 8 যদি আমরা দেখি তাহলে এখানে কি বলা হয়েছে? এ পার্সন ইন্টাইটেল টু দ্য পজিশন, ইন্টাইটেল টু পজিশন, এই ওয়ার্ডটা খেয়াল করবেন। A person entitled to the possession of a specific immovable property may recover it in the manner prescribed by the Code of Civil Procedure. তাহলে আমরা দেখতে পাচ্ছি যে একজন ব্যক্তি যদি entitled to the possession of a specific immovable property, তাহলে এই ইন্টাইটেলমেন্টটা কিভাবে আসে, সম্পত্তিতে কিভাবে মানুষত্ব অর্জন করে? There are four ways of acquiring title to the immovable property. The first one, the inheritance. The second one, the agreements or transfer. Third one, adverse possession. And the fourth one, possession. তাহলে কোনো ব্যক্তি যদি সম্পত্তি পুনরুদ্ধারের মামলা করতে চায়, he is to prove either the entitlement comes to him by way of inheritance or transfers or adverse possession or possession. These are the four way of acquisition of title to immovable property. তাহলে এই যে একটা শব্দ ইন্টাইটেল মধ্যে অনেক কিছু লুকিয়ে আছে একটা ওয়ার্ডের মধ্যে। এই জন্য বলেছে এ পার্সন ইন্টাইটেল টু দ্য পজিশন অফ স্পেসিফিক ইমুভেবল প্রপার্টি মে রিকভার ইট ইন দ্য ম্যানার। ইন দ্য ম্যানার কিভাবে বলা হয়েছে? অর্থাৎ সিপিসি তে যেভাবে সম্পত্তি পুনরুদ্ধারের পদ্ধতি বলে দেওয়া হচ্ছে সেইভাবে তিনি পুনরুদ্ধার করতে পারেন। তাহলে এই সেকশনটা কোর্ট কাছারিতে প্রচুর মামলা হয় সম্পত্তি পুনরুদ্ধারের বিরোধ নিয়ে। এখানে থেকে কোশ্চেন আসতে পারে, কি ধরনের কোশ্চেন আসতে পারে? যে এই সম্পত্তি পুনরুদ্ধারের জন্য কোন ধারায় মামলা করা যেতে পারে? সেকশন 8। সেকশন 8 কে মামলা করতে পারে? সেকশন 8 সম্পত্তি পুনরুদ্ধারের জন্য শুধুমাত্র তারাই মামলা করতে পারবে, দোজ হু হ্যাভ একুয়ার টাইটেল, শুধু সত্ত্ব আছে এমন ব্যক্তি। তো সত্ত্ব কিভাবে আসছে? আইদার বাই ওয়ে অফ ইনহেরিটেন্স অর বাই ওয়ে অফ এগ্রিমেন্টস অর বাই ওয়ে অফ অ্যাডভার্স পজিশন অর বাই ওয়ে অফ পজিশন। এই চারটার যে কোনো একটা থেকে প্রমাণ দিতে হবে যদি কোনো ব্যক্তি সেকশন 8 এর মোকদ্দমা করে। এই মোকদ্দমাটা করতে হলে অ্যাডভোলারেম কোর্ট ফিস লাগবে, অ্যাডভোলারেম কোর্ট ফি লাগবে। এবং এই মামলা করার লিমিটেশন হলো 12 বছর, 12 ইয়ার্স, 12 ইয়ার। এই 12 বছরের মধ্যে বেদখলীয় সম্পত্তি উদ্ধারের মামলা কোন একজন ব্যক্তি করতে পারবে। এই মামলাটা কোন ইন্ডিভিজুয়াল অথবা সরকার উভয়ের বিরুদ্ধে এই মামলাটা করা যাবে। তাহলে সেকশন 8 থেকে এরকম নানাভাবে আহ, প্রশ্ন আসতে পারে। এখন আমরা দেখব সেকশন 9। সেকশন 9 যদি আমরা দেখি, এই বাক্যটাই শুরু হয়েছে এভাবে, ইফ এনি পার্সন ইজ ডিসপোজেসড, যদি কোনো ব্যক্তি দখলচ্যুত হয়। ইফ এনি পার্সন ইজ ডিসপোজেসড, কিভাবে ডিসপোজেসড হবে সে? উইদাউট হিজ কনসেন্ট অফ ইমুভেবল প্রপার্টি, তার সম্মতি ব্যতিরেকে। তাহলে কোনো ব্যক্তি যদি সম্মতিহীন ভাবে তার সম্পত্তি থেকে বেদখল হন, আদারওয়াইজ দেন ইন ডিউ কোর্স অফ ল। এই ডিউ কোর্স অফ ল কি? যেমন ধরুন কোর্ট থেকে একটা মামলা হলো, রিকভারি পজিশন মোকদ্দমা, আদালত বাদীর পক্ষে ডিক্রি দিল, বিবাদীর কাছ থেকে সম্পত্তির দখল নিয়ে বাদীকে দেওয়া হলো, দিস ইজ ডিউ কোর্স অফ ল। অথবা সরকারি কোনো সম্পত্তি সেখানে বস্তি করে উঠছে, সরকার বিভিন্ন সময় নোটিশ দিয়েছে, তারা সরেনি, তারপরে হয়তো ফোর্স অ্যাপ্লাই করে নিয়ে নেয়, এটা হলো ডিউ প্রসেস অফ ল। কিন্তু কেউ হঠাৎ করে একজনের দখলীয় সম্পত্তি থেকে তাকে দখলচ্যুত করো, বাস্তুচ্যুত করলো, উচ্ছেদ করলো, যাও এটা আমার সম্পত্তি, এটা আমি পাবো, এটা তোমাদের সত্য নেই। বাট দ্য পার্সন ডিসপোজেসড, এটা কিন্তু ফর লং টাইম তিনি পজিশন আছে, এই যে তাকে জোরপূর্বক সরাই দেওয়া হলো,
এখানে কিন্তু তার সম্মতি নাই, এবং আইনানুগ প্রক্রিয়ায় সরাই দেওয়া হলো না, জোর গায়ের জোরে সরিয়ে দেওয়া হলো। এটাই বলছে সেকশন 9-এ, যে হি অর এনি পার্সন ক্লেমিং থ্রু হিম মে বাই সুট রিকভার পজিশন। তাহলে কোনো ব্যক্তিকে যদি আইনানুগ প্রক্রিয়া ব্যতীত জোরপূর্বক কোনো তার সম্মতি ব্যতিরেকে দখলচ্যুত করা হয়, তাহলে সেই ব্যক্তি সেকশন 9-এ মামলা করতে পারবে। এখানে আরেকটা জিনিস বলা হয়েছে সেকশন 9-এ, যে নট উইথ স্ট্যান্ডিং এনি আদার টাইটেল দ্যাট মে বি সেট আপ ইন দ্য সুট। যিনি তাড়িয়ে দিলেন, যিনি উচ্ছেদ করলেন, দখলচ্যুত করলেন, তার যত সত্যই থাকুক না কেন, তিনি গায়ের জোরে আইনানুগ প্রক্রিয়া ব্যতীত অন্য ব্যক্তিকে দখলচ্যুত করতে পারবেন না, যতই তার টাইটেল থাকুক। তাহলে এই সেকশন আরেকটা জিনিস বলা হয়েছে, নাথিং ইন দিস সেকশন শ্যাল বার এনি পার্সন ফ্রম সুইং টু এস্টাবলিশ হিজ টাইটেল টু সাচ প্রপার্টি অ্যান্ড টু রিকভার পজিশন দেয়ার। তো এই সেকশনের কোনো কিছুই তাকে সম্পত্তিতে তার সত্য প্রমাণ করে দখল পুনরুদ্ধারের মামলায় বাণিজ্য করতে পারবে না। অর্থাৎ কোন একজন ব্যক্তি সম্পত্তির পজিশনে ছিলেন, তিনি ডিসপোজেস হয়েছেন, তিনি সরাসরি এসে আদালতে মামলা করতে পারবেন। এখানে তাকে টাইটেল প্রমাণ দেওয়ার কোনো আবশ্যকতা নেই। তিনি শুধু পজিশনে ছিলেন, ডিসপোজেসড হয়েছেন, উইদিন 6 মান্থস এর মধ্যে মামলাটা করছেন, দ্যাট ইজ ফাইনাল। তাকে টাইটেল প্রমাণ করতে হবে না। আর যদি তিনি চান যে না তার টাইটেলও আছে, তাহলে তিনি তখন সেকশন 8-এ মামলা করবেন। এখানে আরেকটা জিনিস বলা হয়েছে সেকশন 9-এ, যে সরকারের বিরুদ্ধে কেউ সেকশন 9-এর মোকদ্দমা করতে পারবে না। তাহলে এখন যদি আমরা কম্পেয়ার করি সেকশন 8 আর 9-এর মধ্যে, তাহলে আমরা দেখতে পারবো যে সেকশন 8-এ দখলচ্যুত হবে নট দ্যাট, দখলচ্যুত হতে হবে এটা প্রি কন্ডিশন দেওয়া হয়নি। শুধুমাত্র দখলের অধিকারী যে কোনো ব্যক্তি, যে কোনো ব্যক্তির বিরুদ্ধে, সেটা গভর্নমেন্ট হোক অথবা অন্য কোনো ইন্ডিভিজুয়াল হোক, এই মোকদ্দমাটা করতে পারবো উইদিন 12 ইয়ার্স। কিন্তু সেকশন 9-এর মোকদ্দমার সমস্যা হলো যে তাকে উইদিন 6 মান্থস এর মধ্যে ফ্রম দ্য ডেট অফ ডিসপোজিশন আদালতে এসে বলতে হবে, আই ওয়াজ ইন পজিশন বাট আই হ্যাড বিন আউস্টেড ফ্রম দ্য পজিশন ইলিগালি, নট ফলোইং দ্য ডিউ কোর্স অফ ল, এবং আমি এটা উদ্ধার চাই। এখানে শর্ত দেওয়া হয়েছে সরকারের বিরুদ্ধে কেউ সেকশন 9-এর মোকদ্দমা করতে পারবে না। তাহলে সেকশন 9-এর মোকদ্দমা কিন্তু অ্যাডভোকেট কোর্ট ফি দিতে হবে, অ্যাডভোকেট কোর্ট ফি দিতে হবে। এটা হলো সর্বোচ্চ 7,500 টাকা। পুরনো বইগুলো পড়বেন, বাংলা বইগুলো পড়বেন, সেখানে আহ, বলা হয়েছে যে আহ, অর্ধেক মানে কোর্ট ফি দিতে হবে। এখানে নতুন যে নিয়ম করা হয়েছে সেটা হলো যে সেকশন 9-এর মোকদ্দমায় অ্যাট দ্য রেট অফ ভ্যালুয়েশন, মূল্যানুপাতিক কোর্ট ফি দিতে হবে, কিন্তু এই কোর্ট ফি কখনোই 7,500 টাকার বেশি হবে না। অ্যাডভোকেট কোর্ট ফি দুই জায়গায় দিতে হবে, সেকশন 8-এর মোকদ্দমা দিতে হবে, সেকশন 9-এর মোকদ্দমা অ্যাডভোকেট কোর্ট ফি দিতে হবে। কিন্তু সেকশন 9-এর মোকদ্দমায়, রিকভারি পজিশনের মোকদ্দমায় কখনোই কোর্ট ফির পরিমাণ 7,500 টাকার বেশি হবে না। তারপরে সেকশন 9-এর মোকদ্দমাটা উইদিন 6 মান্থস ফ্রম দ্য ডেট অফ ডিসপোজিশন করতে হবে, অর্থাৎ তামাদি হলো 6 মাস। আর সেকশন 8-এর মধ্যে রিকভারি পজিশনের মোকদ্দমাটা হলো তামাদি হলো 12 বছর, 12 ইয়ার্স। সেকশন 8-এর মোকদ্দমা সরকার সহ যে কোনো ব্যক্তির বিরুদ্ধে দায়ের করা যাবে, কিন্তু সেকশন 9-এর মোকদ্দমা সরকারের বিরুদ্ধে দায়ের করা যাবে না। সেকশন 8-এর মোকদ্দমায় আপিল, রিভিশন সবই চলবে, কিন্তু সেকশন 9-এর মোকদ্দমায় কোনো আপিল চলবে না। সেকশন 9-এর মোকদ্দমায় কোনো আপিল চলবে না। এখানে বলাই হয়েছে নো আপিল শ্যাল লাই ফ্রম এনি অর্ডার অর ডিগ্রি। তো সেকশন 9-এর মোকদ্দমা সর্ট অফ সামারি ট্রায়াল। এই সেকশন 9-এর মোকদ্দমায় বিচার করতে গিয়ে আদালত যে আদেশ দিক বা যে ডিগ্রি প্রদান করুক, এইটার কোনটার বিরুদ্ধে আপিল করা যাবে না, এবং এই আদেশের বিরুদ্ধে কোনো রিভিউ করা যাবে না, ডিগ্রির বিরুদ্ধে কোনো রিভিউ করা যাবে না। তাহলে আপিল এবং রিভিউ কোনোটাই এই আদেশের বিরুদ্ধে চলবে না। তাহলে কি চলতে পারে? শুধুমাত্র রিভিশন চলতে পারে।
তাহলে সেকশন 8 এবং সেকশন 9 খুবই খুবই ইম্পর্টেন্ট এর একটা, এখান থেকে নানাভাবে কোশ্চেন আসতে পারে। তো আপনারা এটা ভালো করে পড়বেন, কারণ প্রচুর মামলা হয় কোর্ট কাছারিতে এগুলো নিয়ে। যেমন 2013 সালে সেকশন 8 থেকে একটা প্রশ্ন এসেছিল, সরকার কর্তৃক কোনো ব্যক্তি তার জমি হতে বেদখল হলে সে মামলা করতে পারে। ক, দখল উদ্ধারের। খ, সত্য ঘোষণা ও দখল উদ্ধারের। গ, কেবল সত্য ঘোষণার। খ, স্থায়ী নিষেধাজ্ঞা। উত্তর হলো খ, সত্য ঘোষণা ও দখল উদ্ধারের। সেকশন 9 থেকে অনেকগুলো প্রশ্ন আসছে বিভিন্ন সালে। যেমন 2012 সালে একটা প্রশ্ন আসছে, সুনির্দিষ্ট প্রতিকার আইনের 9 ধারা অনুসারে জমির দখল পুনরুদ্ধারের জন্য কোন বিষয়গুলি প্রমাণ করতে হবে, অর্থাৎ সেকশন 9 এ। ক, সত্য ও দখল। খ, সীমানা। গ, দখল ও বেদখল। খ, সত্য। উত্তর হলো গ, দখল ও বেদখল। 2013 সালে একটা প্রশ্ন এসেছে, সুনির্দিষ্ট অধিকার আইনের 9 ধারা অনুসারে স্থাবর সম্পত্তি দখল উদ্ধারের ডিক্রির বিরুদ্ধে সংক্ষুব্ধ পক্ষ দায়ের করতে পারে আপিল। খ, রিভিশন। গ, রিভিউ। খ, রেফারেন্স। উত্তর হলো খ, রিভিশন। আবার একটা প্রশ্ন এসেছে, সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877-এর 9 ধারার অধীন দায়েরযোগ্য মামলার তামাদের মেয়াদ হবে বেদখল তারিখ থেকে 6 বছর, 6 মাস, 6 সপ্তাহ, 6 দিন। উত্তর হলো 6 মাস। আরেকটা প্রশ্ন এসেছিল, সুনির্দিষ্ট প্রতিকার আইনের 9 ধারার অধীন কোনো মামলা দায়ের করা যাবে না। ক, সরকারের বিরুদ্ধে। খ, বিবাদের বিরুদ্ধে। গ, ব্যক্তি সংস্থার বিরুদ্ধে। খ, বেসরকারি সংস্থার বিরুদ্ধে। উত্তর হবে সরকার। তাহলে এই দুটি সেকশন ভালো করে পড়তে হবে, এখানে নানাভাবে কোশ্চেন আসতে পারে। আপনারা যারা অল্প সময়ে দক্ষ আইনজীবী হতে চান তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, এবং যদি ঘরে বসে অনলাইন এমসিকিউ পরীক্ষা দিতে চান, আমাদের কাছে 4000 কোশ্চেন আছে। তো আপনার এক্সাম প্রিপারেশন টেস্ট করার জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস।